নমস্কার, সাবকথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ইকে। লক্ষণবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। লক্ষণবাবু, যেটা আপনার থেকে জানতে চাইবো যে এই 5 বছরের কাজের নিরিখে আবার আপনি প্রার্থী, এবারে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি পুরোটাই আশাবাদী এই কারণেই যে আমাকে যে মানুষ যারা ভোট দিয়েছিলেন 21 সাল নির্বাচনে, আমরা জানেন হয়তো যে একজন বিধায়ক পশ্চিমবঙ্গে যারা বিরোধী হোক বা সরকার পক্ষের হোক, একজন বিধায়ক 60 লক্ষ টাকা পায়। মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছর পরে 10 লাখ টাকা বাড়িয়েছিলেন, সেটা হয়েছে 3,30,00,000 টাকা 5 বছরে। খুব গর্বের সঙ্গে বলছি, আমরা পরে বুঝতে পারবেন, এই জেলাতে বা রাঢ়বঙ্গের কথাও যদি বলি, 56 বিধানসভা আছে, মনে হয় না কেউ 3,30,00,000 টাকা খরচা করতে পেরেছে। আমি কি 3,30,00,000 টাকা পুরোটাই পয়সা খরচা করতে পেরেছি, এটা আমার একটা বড় সাফল্যই মনে করি। যদি অপরদিকে দেখি যে আপনার বিরোধী দল হিসেবে এখনো পর্যন্ত আমরা তৃণমূলের ক্যান্ডিডেটকে পেয়েছি, সিপিএম এর ক্যান্ডিডেটও পেয়েছি, আরো অন্যান্য দলেরও আছে। কিন্তু প্রকৃত অর্থে যদি দেখা যায় যে কবি দত্ত, যিনি এডিডিএ চেয়ারম্যান, অপরদিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তো ওনার হাত দিয়ে কিন্তু দুর্গাপুরের পশ্চিমের ডেভেলপমেন্ট অনেকটাই হয়েছে, যেটা এখন দেখা যাচ্ছে ঝাঁ চকচকে রাস্তা, বিদ্যুতায়ন, বেশ পার্ক, বিনোদনের জন্য, বাচ্চাদের জন্য, এরকম বিভিন্ন পরিকল্পনা করেছেন রাজ্য সরকার এডিডিএ এর মাধ্যমে। আপনি হচ্ছেন বিজেপির একজন ক্যান্ডিডেট হিসেবে, ওনাকে কিভাবে দেখছেন? না দেখুন, ঝাঁচকের রাস্তা অবশ্যই করেছে কিছু জায়গাতে, সেটা তার যে জায়গাতে হোটেল আছে হোটেলগুলোর মধ্য দিয়ে। অর্থাৎ দেখুন, আমি সিটি সেন্টার ওনার যে হোটেল, সেই জায়গাটা খুব চকচকে হয়েছে। বিধাননগরে একটা হোটেল কিনেছে, সেই রাস্তা ভেঙে চকচকে করে দেওয়া হয়েছে। সিটি সেন্টার আরও কিছু প্ল্যানিং প্লট কিনেছেন, সেই রাস্তা চটপটে চকচকে হয়ে গেছে। বাস্তব পক্ষে বলুন, পশ্চিম বিধানসভাতে 306টা বুথ আছে, সেটা 2-3টে বুথের মধ্যে সীমাবদ্ধ আছে। যদি আমরা রোড পেরিয়ে যান, পলাশডিয়া, ফরিদপুর, তামলা, আমাদের অর্জুনপুর, আমাদের পুরসা, অঙ্গদপুর, শামপুর, নডিয়া, আমাদের যদি আমরা কুড়েডাঙ্গা, গোপাল মাঠ, মেন গেট, কাদা রোড, একটা বলুন উদাহরণ দিয়ে যে কবিবাবু এই কাজটা করেছেন। আর আমার বিধায়কের ফান্ড বললাম মাত্র 3 কোটি টাকা, ওনার তো কোটি কোটি টাকা, অভাবই নেই। তার সঙ্গে আরো অন্য অনেক পয়সা আছে। দুর্গাপুরে আজকে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রির পলিউশনের সার্টিফিকেট ছাড়পত্র কারা দেয়? বারবার আন্দোলন করার পরও একটা পলিউশনের ধোঁয়া বন্ধ হয়নি। ওই অর্জুনপুর থেকে শুরু করে পুরো করঙ্গপাড়া থেকে শুরু করে পুরসা থেকে শুরু করে গোটা এলাকার মানুষ, কেউ যক্ষায় আক্রান্ত হচ্ছে, ক্যান্সার আক্রান্ত হচ্ছে, কেউ ফুসফুসে আক্রান্ত হচ্ছে, বাচ্চা যারা জন্মগ্রহণ করছেন তারা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। কেন? পলিউশনের কারণে। তৃণমূল কংগ্রেসের কবিবাবু বা নরেনবাবু বা প্রদীপবাবু বা মেয়র ছিলেন যিনি বা কাউন্সিলররা আন্দোলন করেছে? আমরা আন্দোলন করেছি, আর সে আন্দোলনের সুফল দেখিয়ে পরে তারা ইনকাম করেছেন। তাই দুর্গাপুরের মানুষ টোটালটাই বঞ্চিত, শোষিত, পীড়িত কারা? গরিব মানুষরা। তাদের কোনো উন্নয়ন হয়নি। আমি বুঝতাম কবিবাবু, যদি ওই পলাশডিয়া, ফরিদপুর থেকে আরম্ভ করে পুরো এলাকাটা, পিয়ালা, ওই এলাকায় বহু গরিব মানুষ, বস্তি মানুষ বাস করছে কষ্টের মধ্য দিয়ে, অনেক এরিডি জায়গা ওখানে আছে, ওই 3 কাঠা জায়গা যদি গরিব মানুষকে পাট্টা দিয়ে দিতেন, তাদের যদি ঘর বানিয়ে দিতেন, আমি খুশি হতাম, ধন্যবাদ জানাতাম। একজন হয়েছে কি? কোনো একজন গরিব মানুষ উপকার হয়েছে কি? কারও হয়নি। রাস্তা হয়েছে, আবার বললাম, সিটি সেন্টার বিধাননগর এলাকা জুড়ে যে ওনার এলাকার মধ্যে জায়গার ওনার সম্পত্তি জমি জায়গা বাড়িয়েছেন, হোটেল বানিয়েছেন, ওগুলো সেখানে হয়েছে। তাই মানুষ বুঝতে পারছে বাস্তব সত্যি কি আছে না আছে। আমার বলতে হবে না, আমি জান না, মানুষকে বলুন। দ্বিতীয় হচ্ছে, সিটি সেন্টার যারা গরিব মানুষগুলোকে যারা ফল বিক্রি করতেন, দিদি উনি বলেছিলেন না ওনার মাননীয় মুখ্যমন্ত্রী, আরে কাজ নাই তো চপ ভাজুন, ঘুগনি বিক্রি করুন। দিদি আদর্শকে মেনে নিয়ে পরে চাকরি পায়নি, করবে কি? তাই দুর্গাপুরে বহু বেকার যুবক, তারা যখন চাকরি পেল না, তখন চপ ভাজতে শুরু করলো, ঘুগনি বিক্রি শুরু করলো, ফল বিক্রি করছে, সবজি বিক্রি করছে, ভেঙে দেওয়া হলো। আপনি যাদের প্রমোশন দিলেন না, চাকরি দিলেন না, আবার চপ ভাই দিদি বললেন, দিদি আদর্শ চপ ভাজতে গেল, সেটা ভেঙে দিলেন, তো কোথায় লাভ কোথায় হলো? তাই উনি বলছেন আমি এই করেছি ওই করেছি, বাস্তবে দুর্গাপুরের উনি কিচ্ছু করেননি। যদি করতেন, আমি আবার বলছি, উনি বলুন জানিয়ে পড়ে, আমরা কুড়িডাঙ্গা বা পুরো এলাকা, হামপুর, নডিয়া, আনন্দপুর,
পুরো যে এই এলাকা রয়েছে রোডের ওই পাশে কিচ্ছু হয়নি। হ্যাঁ হয়েছে কি, রাস্তা হয়েছে, ওনার ব্যক্তিগত শ্রীবৃদ্ধি হয়েছে, আর ওভারব্রিজ মানে কি বলবো, ওই জলে ফোয়ারা অনেক কিছু করেছেন দুজনের জন্য। তো গরিব মানুষের কিছু হয়নি, তাই উনি বলছেন আর ভোট দাঁড়িয়ে গেছে, করবেন কি? আমি আগে বলেছি উনি সোপার তৃণমূল। নাহলে যারা দুর্গাপুরে দীর্ঘদিন ধরে যারা মার খেয়ে বঞ্চিত হয়ে সিপিএমের সঙ্গে কেস খেয়ে পরে আন্দোলন করে যারা নেতা হলেন তৃণমূলের, দিদিকে ভরসা করলেন 98 সালে, কংগ্রেস করতো, ছেড়ে চলে এলেন, তৃণমূলে যোগ দিলেন, তারা কিন্তু আর কেউ নেই, তার আগে পোস্ট পায়নি। রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান, এডিডি এর চেয়ারম্যান, আবার বিধায়ক, উনি সুপার তৃণমূল। উনি বলছেন আমি পার্টি করিনি, আমি বলছি ওর মতো বড় তৃণমূল আর এই দুর্গাপুরে কেউ নেই, তাই তিনি রবি কল্যাণ চেয়ারম্যান, এডিডি এর চেয়ারম্যান, বিধায়ক, ওনার টাকা পয়সা ওই রাস্তা হোটেলগুলো ঠিকঠাক করে রাস্তা তার ফান্ড অ্যালট করে দেওয়া সব করেছেন ওরা। তাই আজকে বাকি তৃণমূলা বঞ্চিত। জানি না তারা কি করবেন, ওনাদের বিষয়, ব্যক্তিগত বিষয় আমার বলার কিছু নেই, কিন্তু বাস্তবে আমি বললাম উনি সোপার তৃণমূল বলেই তার একটার পর একটা উনি পোস্ট পাচ্ছেন, আর বাকি ল্যাম্প পোস্টে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কবিরত্ব বিধায়ক হবে কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এই যে উন্নয়ন, এই উন্নয়ন কখনো মনে হচ্ছে যে আপনার জয়ের একটা ব্যবধান তৈরি করতে পারে? কারণ আমরা যদি লোকসভার নিরিখে দেখি, তাতে কিন্তু যে আপনার যে ভোটটা ছিল, যে ব্যবধানে আপনি জিতেছিলেন 14,000-এরও বেশি ভোটে, সেটা কিন্তু অনেক কমে গেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির ভোট কিন্তু দুর্গাপুর পশ্চিমে কমেছে। তো সেই যে কমেছে, এই জিনিসটা প্রতিফলিত যদি হয় এবারে দুর্গাপুর পশ্চিমে, এরকম কি মনে করেন যে হওয়ার চান্স আছে কোথাও? কোনো কোনো কারণই নেই। আমি বললাম আপনি যান এলাকায় চলে যান, সারা দুর্গাপুর পশ্চিম বিধানসভাতে এমন কোনো দিন নেই রাত 12টা 1টা 2টো 500 700 ফোন আসে না। আমি নিজে ফোন ধরি, একাধিক মানুষ স্বাস্থ্য কার্ডে ভর্তি হয় না, সকাল লক্ষণ দা ভর্তি নেয়নি, ভর্তি নেয়নি, ভর্তি নেয়নি, ভর্তি ব্যবস্থা করি, যদিও ভর্তি লাভ কিছু হয় না। স্বাস্থ্য কার্ডে এখন জ্বর জ্বালা ছাড়া কিছু হচ্ছে না। আপনার ক্যান্সার হয়েছে, লিভারে জল জমে গেছে, হাঁটু ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, বা লিভারের সমস্যা হয়েছে, বা সুগার হয়ে গেছে, আপনাকে ডায়ালিসিস করতে হবে, কোনো সুযোগ পাওয়া যায় না। তারপরেও কিন্তু ভর্তির জন্য লোকে ফোন করে, তাদের বাড়ি যাওয়া, ফোন করা, খবর নেওয়া, ভর্তি করে দেওয়া, কোভিডের সময়তে মানুষকে খাবার বাড়িতে পৌঁছে দেওয়া। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো এলাকায় চলে যান, যে আমাকে তাহলে 4.5 লক্ষ সার্টিফিকেট দিয়েছি আমি এই 5 বছরে, কারণ কাউন্সিলর ছিল না। যদিও বাইরে বাইরে তিনি মন্ত্রী আছেন, বাইরে থাকেন, কলকাতা থাকেন, তাই পূর্ব পশ্চিম আর কাউন্সিলর না থাকার ফলে সকাল ভোর থেকে রাত পর্যন্ত লাইন থাকতো। আমার একটা অফিস আছে, এই মহিলাকে বস করে গেছি, সকাল থেকে সই করে দিয়ে যাই, রাত্রেবেলায় সারাদিন দেন উনি। 4.5 লক্ষ সার্টিফিকেট দেওয়া এবং হসপিটালে ভর্তি করা, কোনো অনুষ্ঠানে যাওয়া, কারোর মারা গেছে তা বাড়িতে যাওয়া, যে কোনো সমস্যায় লক্ষমুড়ি পাশে ছিল। যান খবর নিন, যে একটাই মানুষ বলে, মানুষরাই বলছে যে কিছু হোক না হোক লক্ষ্যবোধ ক্ষমতা নেই, বিরোধী দল করেন, কিন্তু যখন ডেকেছি ওরা পেয়েছি। মানে দেখতে পাওয়া যায় উনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, শ্মশানে যাচ্ছে বা হসপিটালে আছে, বা কার বাড়ি চলে আসছে, মৃত্যু বাড়ি চলে আসছেন, বা 24 পর হচ্ছে, বা কোথাও হরিনাম হচ্ছে, আমি পৌঁছে গেছি এবং আমার স্ট্যাম্পটা সবাই পকেটেই থাকে। তাই আমার উন্নয়নটা কোথায় বুঝতে হবে। আর মাত্র 60 লক্ষ টাকা বছরে বলেছি, 3 কোটি টাকা, সেখানে 300 কোটি টাকা, 300 কোটি টাকা কায়দাই করেছেন উনি। বললাম তো, সরু সিটিএনটা বিধাননগর, ওই একটা রোড বানিয়েছেন, যেখানে জমি সম্পত্তি বাড়িয়েছেন, সেখানে রোডটা বানিয়ে দিয়েছেন। বিরোধী দলের বিধায়ক হিসেবে কি কি কাজ করতে পারলেন এবং কি কি কাজ করা বাকি রয়ে গেল বলে মনে করছেন? প্রথম কথা হচ্ছে 3 কোটি টাকায় কাজ কি হয় বলুন? 306টা বুথ, 306টা বুথে 5 বছরে একটা বুথে ভাগ পড়ে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকাতে কি হবে? রাস্তা হবে? 1 লক্ষ টাকা দিয়ে কি আমার কোনো ড্রেন হবে? 1 লক্ষ টাকা দিয়ে কোনো ছোট কালভার্ট হবে? তাই দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে 15 বছরে দুর্গাপুরকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছিলেন, জঙ্গলে পরিণত করেছেন, কারখানা বন্ধ করে দিয়েছেন, উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, 4 বছর ভোট হয়নি, মানুষ অন্ধকারাচ্ছন্ন ছিলেন, আলো খুঁজছিলেন। আমি 749টা সোলার লাইট দিয়েছি। 15 নম্বর ওয়ার্ড, একটি কালভার্ট, যে কালভার্টে ইলেকট্রিক পোল দিয়ে বাচ্চারা পেরোতো, অনেক বাচ্চাদের হাত ভেঙে গেছে, অনেক জায়গাতে বয়স্করা পড়ে গেছেন, সেখানে দাঁড়িয়ে আমি 6 লক্ষ টাকা খরচা করে নিবেদিতা প্রেস উত্তর ফুটব্রিজ ওয়ার্ড নম্বর 15
6 লক্ষ টাকা দিই, 6,40,000 দিয়েছি আমি, বিল বানিয়ে দিয়েছি। আমি 14টি মহিলাকে যারা গরিব তাদের প্রশিক্ষণ দিয়ে একটি মেশিন প্রায় দাম 36,000 টাকা, 14টি সেলাই মেশিন দিয়েছি, তারা ইনকাম করে খাচ্ছে আজকে। আমার ক্ষমতা কম, আমার সীমিত ক্ষমতা। শুনলে অবাক হবেন, আনন্দপুরি এলাকা 54 ফুটের ভিআইপি জোন একটা, এনআইটি পাশে যেটা, সেখানে সামান্য বৃষ্টি হলে 3 ফুট 4 ফুট জল উঠে যাচ্ছে বাড়িতে। কেন? এনআইটির জল পুরো টাউনশিপের জল যদি বয়ে যাচ্ছে, জায়গা সংকুচিত হওয়ার পর সেখানে জল ওভারফ্লো হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে বাড়িগুলো। আমি মেয়েকে চিঠি করলাম, দিদি এই যে এত বড় এলাকাটা আমার ডুবে যাচ্ছে, আমি নৌকা নিয়ে বেরিয়েছি, এমন সময় গেছে নৌকা নিয়ে বেরিয়েছি এলাকায় আমি 3 বছর আগে, তো ড্রেনটা করে দিন। আমি 3,000 টাকা স্যাংশন করলাম, ওই টাকা নেই, হবে না। আচ্ছা ঠিক আমার হবে না, ছেড়ে দিন, আমার নাম হয়ে যাবে। যেরকম ঘর ঘর জল মোদিজির প্রকল্প, সেই পাইপ এসে 2 বছর পড়ে আছে, হয়নি এরকম, কারণ মোদির নাম হয়ে যাবে, ওটা করলে আমার নাম হয়ে যাবে, তা আপনি করে দিন। উনিও করলেন না। তখন ডিএসপির কাছে গেলাম, সেও চিঠি করলাম সুরজিৎ দাস মশাইকে। সুরজিৎ দাস যিনি এখানকার ইনচার্জ, অর্থাৎ ইস্কো, কুলটি এবং দুর্গাপুর 3টে প্ল্যান যিনি দেখছেন, তার এই ইনচার্জ যিনি সুরজিৎ দাস, তাকে চিঠি করলাম, স্যার আমাকে কায়দা করে দিন। ভেরিফিকেশন করলেন, পুরো টিম নিয়ে এলেন এবং বললেন এখনই কায়দা করা উচিত। শুনলে অবাক হবেন, তার পরের দিনেই যাবেন এলাকায় যান করে দিন, তার পরের দিনেই ডিএসপি লোক পাঠিয়ে হলগুলোকে পরিষ্কার করলেন 10-15 দিন ধরে। আর তারপর আমি চিঠি করলাম, এটা হাই ডেন করা দরকার, 35 লক্ষ টাকা স্যাংশন করেছেন তার কাজ করার জন্য। এখন এসি লাগু হয়ে গেছে, এখন সম্ভব নয়, জাস্ট শেষ হবে, ইলেকশন যাবে, ওই কাজ শুরু হয়ে যাবে, স্যাংশন হয়ে গেছে, পাস হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। পরে দেখলাম যারা গরিব মানুষ, হুইল চেয়ার চাইছে কেউ, আমি খবর নিলাম, সোশ্যাল জাস্টিস যিনি আছে, সামাজিক যিনি আমার মন্ত্রী আছেন, দিল্লি চিঠি করলাম, তার 7 দিন ক্যাম্প চললো, 1000 মানুষকে আমরা ওই যে লোড করেছিলাম, অর্থাৎ 60 বছরের বয়স হয়ে গেছে, 60 বছর পেরিয়ে গেছে, তারাই অ্যাপ্লাই করতে পারবেন। তো সেখানে আমাদের 1000 প্রায় 990 প্লাস এরকম ফর্ম ফিল আপ করেছিলাম। প্রায় একটি মানুষ যে অ্যাপ্লাই করবে 7টি মাল পাবে। কি 7টি মাল? কানের মেশিন, চশমা, দাঁত, ঘাড়ে পন্ডলাইসিসের বেল, কোমরে বেল, হাঁটুর বেল, হুইল চেয়ার, কানের মেশিন, এরকম 7-8টি মাল আমি পাওয়া যাচ্ছে। প্রায় 8,000 না 8টা মাল, 9টা পেয়েছি, কোথাও 7টাও পেয়েছি। 8,000 মানুষকে, যারা বয়স্ক লোক। দেখুন, এক সময় আজকের দিনে অনেক ছেলেমেয়েরাও বিদ্যা হলে বাবা মা দেখে না, দুটো কারণে দেখে না। এক তো দেখে না, বাইরে যিনি বিয়ে করে নিয়ে আসছেন তার বিশেষ কারণে, বিভিন্ন কারণে দেখেন না, হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, বা আর্থিক সমস্যা হয়ে যায়, আজকের উপরে কোনো চাকরি নেই, বাকরি নেই, কাজকর্ম নেই, উল্টো মা বাবাকে দেখতে পাচ্ছেন না, আমার ছেলে সংসার চালাতে পারছেন না, তো মা বাবা দেখতে পারেন না। তো সেই বাবা মায়ের কথা চিন্তা মোদিজি করেছেন, তাই মোদিজি যে প্রকল্প নিয়ে এসছেন, সেই প্রকল্পের আওতায় আজকে কানের মেশিন, হুইল চেয়ার, কোমরে বেল, হাঁটুর বেল, লাঠি, এই ধরনের মাল প্রায় 8,000 লোককে দিয়েছি। আমার সীমিত ক্ষমতা বললাম। আজকে ডিএসপি থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়েছি, সেই অ্যাম্বুলেন্সটা লায়ন্স ক্লাবকে দিয়েছি 3 বছর আগে। ইসিএল থেকে একটা অ্যাম্বুলেন্স এসেছি, আমার ঘরে দাঁড়িয়ে আছে, দেখুন সামনে দাঁড়িয়ে আছে, 26,000 টাকা দাম, মানুষের পরিষেবা দিচ্ছি। ক্ষমতা কম, কিন্তু কর্পোরেশনের একজন কাউন্সিলর, বাইরেটের চেয়ারম্যান, বা হচ্ছে আমাদের এখানকার কি বলবো আমাদের ডিএমসিজি চেয়ারম্যান, প্রচুর ক্ষমতা, প্রচুর পয়সা, কাজ করেছে কি? যদি কাজ করতেন তাহলে 15 বছর ধরে দুর্গাপুরে জল নেই, ভাবতে পারেন একবার, পানীয় জল। সারা দুর্গাপুর আজকে দিনে কাঁদছে সবাই। আমি প্রচার করতে যাচ্ছি, লাইনে পর লাইন, সে আমরাই বলুন, কুড়িডাঙ্গা বলুন, ডিপিএল বলুন, টাউনশিপ বলুন, আনন্দ মানে নানপুর বলুন, নডিয়া বলুন, আমাদের বাঁকুড়ামড়ি যে বস্তি আছে, সব জায়গায় জলে হাহাকার চলছে। যে তৃণমূল কংগ্রেস 15 বছর রাজত্বে, কর্পোরেশনের দৌলত্বে তারা জলটা পৌঁছতে পারে না, তারা উন্নয়ন করে দেবে। দিদিকে বললেন উন্নয়ন 90% হয়ে গেছে, তো লোক কাঁদছে কেন? ড্রেনগুলো পরিষ্কার হয় না, আর ডেঙ্গি হচ্ছে, লোক মারা যাচ্ছে, এ নেমে গিয়ে বাংলা। আজ একটা পর কারখানা বন্ধ দুর্গাপুরে, আজ কেমিক্যাল বন্ধ হয়ে গেল, প্রায় ডিপিএস বন্ধের মুখে, হসপিটাল বন্ধ হয়ে গেছে অলরেডি, গাছ কেটে ফাঁক করে দেওয়া হচ্ছে, শুধু নাই নাই চলছে। আর টোটাল তৃণমূল কংগ্রেস পুরো দলটা পুরো করাপশন, নেতারা পুরো করাপশন করছে,
শুধু কয়লা, বালি, লোহা বিল পাস করে দেওয়া, খালি পয়সা কোথায়? আমি আগে বলেছি, আজ বলছি, তৃণমূল কংগ্রেস, আমি বলেছি আগে, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস টাকা ছাড়া বাঁচতে পারবে না, শুধু টাকা খালি টাকা। তাই আজ মানুষ বুঝে গেছে দুর্গাপুরে 15 বছর ব্যর্থ তৃণমূল, 4 বছর ভোট করেনি, ভয়ে করেনি বলছি আমি। কেন ভোট করলেন না? ভয়ে করেনি। কারণ 19, 21, 24 সাল 3টি নির্বাচনে দুর্গাপুরে মানুষ আশীর্বাদ করেছে, সেই ভয়ে ভোট করেনি। ঘরে ভাবছে হয়তো 26-এ পরে করবো, আমরা ক্ষমতা আসবো, ভুলে যান। দুর্গাপুরে মানুষ, বাংলার মানুষ 15 বছর রাজত্বে শুধুমাত্র লুট চলেছে, শিক্ষকরা চাকরি হারিয়েছে, বেকাররা কাজ হারিয়েছে, খালি ভাতা 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 চলে যাবে। এই ভাতা আমার বিশ্বাস করছে না, আমার বলছে কাজ চাই, বেকার বলছে কাজ চাই, আমাদের শিল্প চাই, কাজ চাই। ধরুন, এ তো গেল উন্নয়ন প্রসঙ্গ। বিজেপির সাথে কিন্তু আরেকটা জিনিস যেটা জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে হিন্দুত্ব ইস্যু। তো আপনার মনে হয় যে পশ্চিম বর্ধমান জেলায় দাঁড়িয়ে হিন্দুত্ব ইস্যু এবার কাজ করবে? হিন্দুত্বের কোনো ইস্যু বিষয় নেই, হিন্দু সমাজ সংগঠিত। আমরা বলছি না, যান এলাকায় চলে যান। আজকে বাংলা মানে আমাদের কি বলবো, পূর্ববঙ্গ থেকে যারা এসছে, বাংলাদেশ থেকে উঠে চলে এসছেন, এসে ভোটার কার্ড বানাচ্ছেন, আধার কার্ড বানাচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দিনাজপুর, 24 পরগনা, ডায়মন্ড হারবার কি অবস্থা আছে? হিন্দুরা আজকে সুরক্ষিত নেই, ঘরবাড়ি পুড়ছে, পুরো নির্বিকার, পুরো জায়গায় দেখছে। আজকে পুরো মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছেড়ে চলে যাচ্ছে নদী পেরিয়ে। না মুখ্যমন্ত্রী, না অভিষেক ব্যানার্জি, না পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, স্কুলে পাস করেছে। এটা এখন রাজ্যের ইস্যু। আমি যেটা জানতে চাইবো, এসআইআর পরবর্তী সময়ে এই পশ্চিম বর্ধমান দুর্গাপুরে কি মনে হয় যে আপনার যে বিজেপির ভোট বাড়বে না কমবে? কারণ যেটা বিরোধীরা বলছে যে এসআইআর এর জন্য বিজেপির ভোট কিন্তু অনেকটাই কমে যাবে। বলতে দিন, তৃণমূল কংগ্রেস যদি বিরোধীদের ভোট কমে যায় তাতে ভয় কেন? এর সাথে বিরোধিতা কেন? মমতা ব্যানার্জি ভেঙে দাও, গুঁড়ে দাও, মানবো না, এই করবো, কেস করলে, কোর্টে কেস করলে, কেন, কি কারণে? দিদিমণি জানেন, যদি মুখে বলেন এক আর কাজ করেন এক। দুর্গাপুর পশ্চিমে 33,000 ভোট বাদ গেছে। ভোটটা কার? মৃত ভোটার, বাইরের ভোটার, কোন ম্যাপিংই নেই, পাত্তাই নেই। যে পাণ্ডব পেয়েছিলেন একটি মহিলার 46টি ভোটার, তেমনি দুর্গাপুরে বহু ভোটার তারা এখানে লুকিয়েছিল, না তাদের নাম আছে, এবার নাম তো খাতায় ছিল, বসবাস করে না, এলাকায় থাকে। দেখো, মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, বিয়ে হয়ে চলে গেছে 3 জায়গায় নাম তোলা ভোটার, রোহিঙ্গা ভোটার, এবং ম্যাপিং এ নেই তাও নাম ছিল এখানে। এরকম 33,000 বাদ গেছে। ভোটটা কার ভোট? আমাদের ভোট। শুধু মৃত 12,000, শুনে রাখুন, শুধু মৃত 12,000। আচ্ছা বলুন, বিজেপি 21 সালে 24 সালে মৃত ভোটার বিজেপি কর্মীরা একটা ভোট দিতে পেরেছে? ভোটটা তৃণমূল কংগ্রেস দিয়েছে। তাই যারা বলছেন, ভয়ে বলছেন, আতঙ্কে বলছেন, 33,000 বাদ দেওয়া যদি বলছি, হ্যাঁ বলিনি, আমার একদম নেই, অবশ্যই কি হিন্দু ভোটের নাম বাদ গেছে। সেটা 33,000 থেকে 30,000 হচ্ছে তৃণমূল ভোটার, আমার 3,000 গেছে ওখানে। আর সেটাও যা আবার বলা হয়েছে নাম তোলা কাজ চলছে। যারা বৈধ ভোটার কারোর নাম বাদ যাবে না, তারও চেষ্টা চলছে। নির্বাচন কমিশন সে কাজ করছে। আমাদের উড়িষ্যার জজরা এসছেন, তারা তদন্ত করছেন, সময় বেরোবে রেজাল্ট। সব নিয়ে এবারে মার্জিন কত হবে বলে মনে করছেন? জয়ের ব্যবধান কত বাড়াতে পারবে? তো সেটা মানুষ ঠিক করবে মার্জিন কি হবে। আমার প্রতি মানুষের পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে। যেভাবে 5টা বছর মানুষের সেবা করেছি, পাশে থেকেছি, ডাকলেই পেয়েছে, এলাকায় গেছি। আরো এটা বলতে বলা হয়নি, 25টি মন্দির আমি সংস্কার করেছি আমার ব্যক্তিগত উদ্যোগে। আমার ক্ষমতা কম, বলিনি আমি বিরাট কিছু করে দিয়েছি। আমার যে মাইনে পেতাম তার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে পরে কোথাও রড, কোথাও সিমেন্ট, কোথাও বালি, কোথাও সিমেন্ট, আমি যেটা ক্ষমতা পেয়েছি আমি সেটা কায়দা করেছি। তাই দুর্গাপুরে পশ্চিমে 5টা বছর মানুষের সেবা করেছি, পরিশ্রম করেছি, পাশে থেকেছি, ডাকলে ওটা পেয়েছেন। আমি এলিজিবল ছিলাম, 4.5 লক্ষ সার্টিফিকেট দিয়েছি। আমার পুরো টাকা, যেটা পাওয়ানো টাকা শেষ করেছি। 669টা লাইট লাগিয়েছি। আমরা আর একটা দক্ষিণ মাঠের, পূর্ব মাঠের সংস্কার করেছি। বীরভানপুর মাঠে 6টি হাইমাস লাইট দিয়েছি। বাঁকুড়া মাঠে 1টি হাইমাস লাইট দিয়েছি। একটা কালভার বানিয়েছি, ছট ঘাট করেছি 16 নম্বর ওয়ার্ডে। তো আমার যে প্রাপ্য পয়সা তার থেকেও 2,61,00,000 টাকার এক্সট্রা কাজ করেছি, প্লাস 3,30,00,000 টাকা আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে। তার মানুষের প্রতি ভরসা আছে, আস্থা আছে, বিশ্বাস আছে। আমাকে পুনরায় বিপুল ভোটে জয়লাভ করাবে, এটাই পরিষ্কার বলতে পারি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আপনার বিরুদ্ধে কিন্তু বিরোধীরা একটা অভিযোগ তোলে, সেটা হচ্ছে স্বজন পোষণের। পরিবারের লোককে চাকরি পাইয়ে দেওয়া,
আপনার ভাইপোর যে একটি কেস চলছিল, সেই বিষয়টা নিয়ে আপনাকে যথেষ্ট ব্যাকফুটে পড়তে হয়েছে আগেও, আগের ভোটেও, এবারেও সেইটা কিন্তু এখনো তাড়া করেই আছে। সব মিলিয়ে এই স্বজন পোষণের ব্যাপারটা কিভাবে দেখছেন, যেটা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে যায়? আচ্ছা বলুন, আপনিও তো একজন সাংবাদিক, তো আপনার ছেলে মেয়ে স্ট্যান্ড করুক বা কিছু করুক আপনি চাইবেন না? পশ্চিমবঙ্গে কোন বাবা মা আছে এ তার সন্তানের উন্নতি হোক, সন্তানের ভালো হোক, কে চায় না? নাম বলুন, নাম্বার ওয়ান। আমি ব্যবসা করতাম এক সময়, যারা জানেন না তো জেনে রাখুন। 2001 সাল থেকে শুরু করে 90 সাল শুরু করেছিলাম, কিন্তু 2001 সাল থেকে আমার ব্যবসার বৃদ্ধি হয়। আমার রাজবাঁধে হোটেল, রাজবাঁধে তেলের ট্যাঙ্কার, 4খানা জেসিপি, 4খানা ট্রাক্টর, কাপড়ের দোকান, ইট ভাটা, ডেকোরেটাস, 45 বিঘা জমির চাষ, চালের দোকান, এতগুলো ব্যবসা আমি করতাম দেশ সেবা করার জন্য। আমি যখন প্রথমেই 89 সাল থেকে 92 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলাম, 4 বছর সুন্দরবনে ছিলাম। আমি ফিরে আসার পর 97 থার্ড ইয়ার করার পরে বিয়ে করেছি। আমার যে দায়িত্ব ছিল সংসার প্রতি, আমি দায়িত্ব পালন করেছি। যেদিন 2011 সালে তৃণমূল কংগ্রেস এলো ক্ষমতায়, আমি 2011 প্রার্থী ছিলাম। সেই সময় 11খানা বিজনেস, এভারেজ যদি বলি, মিনিমাম যদি বলি, খুব সমস্ত কিছু বাদ দিয়ে পরে আমি 70-80 লক্ষ টাকা মাসে বছর ইনকাম করতাম। তো আমি যখন সমস্ত ব্যবসা বন্ধ করে দিলাম, এই কারণেই তৃণমূল কংগ্রেস এমন একটা দল, উচ্ছৃঙ্খল দল, আমি বুঝেছিলাম যে এই দলটা কংগ্রেসের জন্মগ্রহণ করেছে, 4-5টা গোষ্ঠী হবে, মারামারি হবে, এ দাও করবে। আমি সমস্ত ব্যবসা বন্ধ করে 11 সাল থেকে কাঁধে ব্যাগ তুলে নিয়েছি যে আমি এবার সমাজসেবায় কাজই করব, আর ব্যবসা করব না। তখন আমার যে পয়সা, যে সমস্ত বিক্রি বাটা করার পরে আমি ছেলের জন্য জমি কিনেছিলাম। আজ 14 সালে 14 লাখ টাকা দিয়ে পরে সালানপুরে, আমাদের বারামণি এলাকায়। সেই প্রায় 11 বছর পর আমার সে চাকরি হয়েছে। আমার সম্পত্তি কেনা, আমার বৈধ সম্পত্তি, তার আমি দেখতে চান, আমার আইটি ফাইল আছে, দেখে নেবেন সেখানে। তো কোন বাবা চায় না ছেলে উন্নতি হোক? আমি আমার ছেলের জন্য আমার ইনকাম করেছি, ব্যবসা করে সারা জীবন করেছি। আমার শেষ জীবনে আমার ছেলে যেন অসুবিধা করতে না হয়, পার্টি করতে এসেছি, তেমন মরে যেতে পারি, আমি কর্তব্য পালন করেছি। ভাইপোর কেস বলছেন, ভাইপোর কেস আমি আগে বলেছি, ফের বলছি, সেদিনই বলেছিলাম, যদি অন্যায় করে থাকে তার শাস্তি, রাজনৈতিক আইন আছে, আদালত আছে। আমার এখানে কোনো বিষয় কিছু বলার নেই, আইন আইনের মতো চলবে। সেদিন বলেছিলাম, আগেও বলেছি, অ্যারেস্ট হয়েছে, বেল হয়েছে, তার জন্য কোর্টে এখন কেস আছে, তাই কোর্টের ব্যবস্থা বুঝবে। আমার বলার কিচ্ছু নেই এখানে। যারা মিথ্যা প্রচার করছেন যে মেয়ের চাকরি, এই যে মিথ্যাচার, আমার মেয়ে বিয়ে হয়ে গেছে উল্টিতে, জানেন তো। আমি বলুন না, কোন মা বাবা চায় না তার ছেলে ভালো ভালো ঘরে বিয়ে হোক, ভালো সংসার হোক, বা ছেলে কিছু ইনকাম করুক? কে যায় না? এই যে রাজনীতি মানে কি, বিজেপি এমএলএ 5 বছরে কোনো ভোটার বলার ক্ষমতা নেই যে 5,000 টাকা করে নিয়ে গেছে, সেটা কারণে বলতে পারছে না বলে কিছু বলতে হবে, তাই ছেলের চাকরি, মেয়ের চাকরি, মিথ্যা কথা বলে চালাচ্ছেন। এ লাভ হবে না কিছু, মানুষ জানে বাস্তব কথা কি আছে না আছে। ধন্যবাদ লক্ষণবাবু আমার সাথে কথা বলার জন্য। যেটা লক্ষণবাবুর কথায় উঠে এলো, স্বজন পোষণের অভিযোগ থেকে এসআইআর ইস্যু, সবকিছুকে ছাপিয়ে যাবে কিন্তু এবারে তার ভোটের যে ক্যাম্পেনিং চলছে তাতে। কারণ হচ্ছে তিনি উন্নয়নমূলক কাজ করেছেন, উন্নয়নযোগ্য তিনি চালিয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে, এবং সেই নিরিখেই কিন্তু মানুষ আবার তাকে পুনরায় নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী। ধন্যবাদ। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।